আজকে আমাদের পাঠ্য ক্লাস হবে। গতদিন লাস্ট আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হয়েছে সেটা এই জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতাটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারপরে যে টেক্সটটা আছে নব সৃষ্টি, আমরা সকলেই অবগত যে পরপর বইতে যা আছে, নবম শ্রেণীর বইটা দিয়ে শুরু হয়েছে সাহিত্য সঞ্চয়ন। সেই সাহিত্য সঞ্চয়নের পরপর সিলেবাসে যা আছে সেগুলোই আমরা পরপর পড়ছি। আমরা পরবর্তী আমাদের যেটা রয়েছে নব সৃষ্টি, এটা একটা কবিতা, এটা একটা গদ্য। নব সৃষ্টি এটা একটা গদ্য সাহিত্য, বা বলা ভালো এটা একটা প্রবন্ধ। এই প্রবন্ধটার রচয়িতা সৈয়দ মুস্তাফা আলী। আমরা সকলেই জানি, আমাদের কাছে পাঠ্য বইটা থাকলে আমরা দেখতে পারবো এবং আমরা পড়েওছি, সেই হিসাবে বলতে পারি সৈয়দ মুস্তাফা আলী আমাদের যে নব সৃষ্টি এই পাঠ্যটির রচয়িতা। আমরা সৈয়দ মুস্তাফা আলী তার সম্পর্কে একটু হালকা পাতলা জেনে নিই, কারণ আমাদের যে সিলেবাস আছে সেখানে কবি পরিচিতি থেকে কিন্তু দু একটা কোয়েশ্চেন আসতেই পারে। যদি সেখান থেকে দেয় সেটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন হবে না, কারণ ওইখানে লেখাই আছে উৎস থেকে প্রশ্ন আসতে পারে, বা যে যিনি রচয়িতা সেই রচয়িতার থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমাদের বেসিক অন্তত পড়ে রাখতেই হবে। সব লেখক বা কবি সম্পর্কে খুব বিস্তারিত আমরা পড়তে পারবো না, কারণ আমাদের সাহিত্যের ইতিহাসে অলরেডি অনেক বিস্তারিত আছে। সাহিত্যিকদের নাম অনেক সংখ্যায় অনেক বেশি আছে, সবার পক্ষে আমাদের সম্ভব নয়। আমরা তবুও একটুখানি যে কবি পরিচিতি অংশ বা লেখক পরিচিতি অংশ, যেটা অন্তত বইয়ের পিছন দিকে থাকে আর কি, সেই অংশটা, বা বিখ্যাত তাদের রচনা, কোনো উপাধি পেয়ে থাকলে, বিশেষ পুরস্কার পেয়ে থাকলে, সেই ধরনের তথ্যগুলো আমরা অবশ্যই পড়ব। আমাদের জন্ম মৃত্যু এই সবগুলো, তার বাবার নাম মায়ের নাম, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, বা কোন জায়গায় কোন কলেজ থেকে পড়েছেন সেই সব জিনিস আসবে না। কিন্তু আমাদের একটা মোটামুটি তার সম্পর্কে সাধারণ যে ধারণাগুলো আমাদের পড়তেই হবে। বিংশ শতকের একদম প্রথম দিকেই, প্রথম দশকেই সৈয়দ মুস্তাফা আলী জন্মগ্রহণ করছেন 1904 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের এখন যেটা করিমগঞ্জ পড়ছে, এখন আসামের মধ্যে পড়ছে, সেখানেই সেই জায়গাটায় তার জন্ম, এবং মৃত্যু হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ তিনি করছেন বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করছেন। একদম প্রথম দিকে যে গভর্নমেন্ট স্কুল রয়েছে সিলেটের, সেই গভর্নমেন্ট স্কুল থেকে, সেখান থেকে তিনি পড়াশোনা করেন। এবং আমরা একটু সাধারণ আলোচনা করে নিয়ে তারপর মূল পাঠ্যের দিকে যাব আর কি। এবং সেখান থেকে খুব কৃতিত্বের সঙ্গে তার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তিনি সমাপন করেন, এবং পরবর্তীতে তিনি বিশ্বভারতীতে ভর্তি হন। যে বিশ্বভারতীতে এন্ট্রান্স তখনও হতো, এখনও হয়, সেই বিশ্বভারতী এন্ট্রান্স, সেখানে তিনি সুযোগ পান এবং বিশ্বভারতীতে সেখানে তিনি অধ্যয়ন করেন, এবং 5 বছর তিনি বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন। সেই 5 বছর তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় বলা চলে আর কি। সেই সময় বিশ্বভারতীর তার যে শিক্ষা গ্রহণ, সেই শিক্ষা গ্রহণের পরবর্তীকালে তিনি তারপরে বার্লিন, তারপর এই বার্লিন বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা শুরু করেন, এবং সেই গবেষণা সেই গবেষণা শেষ করে তিনি আবার দেশে ফেরেন। এরপরে বিভিন্নভাবে তার যে পড়াশোনার সেই যে জায়গাটা, সেই জার্নিটা তিনি সমৃদ্ধ করেছেন। এর পাশাপাশি আমরা দেখি তার যে কর্মজীবন, সেই কর্মজীবনটাও বেশ বৈচিত্র্যময়, এবং অধ্যাপকের পদ নিয়ে তার কর্মজীবন শুরু হয়, এবং পরবর্তীকালে সেখান থেকেই ওই বড়দার যে মহারাজা গাইকোয়াড় কলেজ রয়েছে, সেখানেই পরবর্তীকালে তিনি প্রিন্সিপাল হয়েছিলেন আর কি, বা অধ্যক্ষ হয়েছিলেন। মূলত প্রথম দিকের যে কর্মজীবনটা তার পুরোটাই গুজরাটে কেটেছে। পরবর্তীতে তিনি কলকাতায় ফিরে আসেন, এবং ফিরে আসার পর তার যে লেখালেখির জার্নিটা সেই সময় শুরু হয় আর কি। এবং বিশেষত তার খুব জনপ্রিয় দুটো কলাম, আনন্দবাজার যে পত্রিকা রয়েছে, সেই আনন্দবাজার পত্রিকায় তার জনপ্রিয় কলাম শুরু করেন। নিজের নাম না, ছদ্মনাম। তার ছদ্মনাম আমরা জানি সত্যপীর। অন্তত ছদ্মনামগুলো আমাদের মনে রাখতে হবে। সত্যপীর টেকচাঁদ, এই ছদ্মনামে তিনি আনন্দবাজারে লিখতেন, আনন্দবাজার পত্রিকায় এই কলামে লিখতেন। পরবর্তীকালে আনন্দবাজার ছাড়াও হিন্দুস্তান স্ট্যান্ডার্ড নামক
একটি পত্রিকাতে তিনি রায় পিথৌরা ছদ্মনামে লিখতেন। এই রায় পিথৌরা ছদ্মনামে তিনি ব্যবহার করতেন। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বলে একটি পত্রিকা, সেই হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় তিনি লিখতেন। এছাড়াও সেই সময় যে স্বনামধন্য যে পত্রিকা দেশ পত্রিকা, সেই দেশ পত্রিকায় তার যে কারণে সৈয়দ মুজতবা আলী বললেই একটা রচনার কথা প্রথমেই মনে আসে, সেটা অবশ্যই দেশে বিদেশে। এই দেশে বিদেশের সূত্রপাত আমরা দেখতে পাই দেশ পত্রিকায়। দেশ পত্রিকার হাত ধরে এই লেখাটা তিনি শুরু করেন। পরবর্তীকালে 1949 খ্রিস্টাব্দে এই গ্রন্থটা তিনি সমাপ্ত করেন আর কি। এবং বিভিন্নভাবে তার কর্মজীবন, তার সঙ্গে তিনি বিভিন্ন দিক, ওই যে যেমন গুজরাটে তা শুরু হলো, পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন, বিভিন্ন পত্রিকার অফিসে তিনি কাজ করেন, বেতার কেন্দ্রে তিনি কাজ করেন। তারপরে যেখানে তিনি 5 বছর পড়াশোনা করেছেন অর্থাৎ বিশ্বভারতী, সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসাবে সেখানে যোগদান করেন। এবং বিভিন্নভাবে তার কর্ম যে বিস্তৃতি, সেই কর্ম বিস্তৃতির পরিসর কিন্তু ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। মূলত শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবনটা পুরো পরিব্যাপ্ত আর কি বলা চলে আর কি। সৈয়দ মুজতবা আলী শুধু যে বাংলা ভাষায় দক্ষ ছিলেন সেই রকম নয় একদমই। তার মূল তার যে মূল ভাষা দক্ষতা, সেটা আমরা দেখতে পাই কম্পারেটিভ লিটারেচার, যেটা বলে তুলনামূলক ভাষাতত্ত্ব। সেই তুলনামূলক ভাষা এবং সাহিত্যে তিনি বিখ্যাত পণ্ডিত বলা চলে অ্যাকচুয়ালি। বাংলা ভাষা তো তিনি জানতেনই, পাশাপাশি জার্মান ভাষা তিনি জানতেন, হিন্দি, উর্দু, মারাঠি, আরবি, ফার্সি, বিবিধ ভাষার তিনি বহু ভাষাবিদ ছিলেন বলা চলে। প্রায় নেই করে 14-15টা ভাষায় তিনি দক্ষ ছিলেন। এমন না শুধু কাজে কলমে জানতেন এমন না, 14-15টা ভাষায় তিনি রীতিমতো দক্ষ ছিলেন আর কি, এবং দক্ষতা তার ছিলেন। তিনি তার যে সাহিত্য পরিসর, সেই সাহিত্য পরিসরটা আমাদের অবশ্যই একটু জানতে হবে। তার যে লেখা, তিনি মূলত কবিতা বা কাব্য সেইভাবে লেখেননি। যাবতীয় যা রচনা, সেই রচনাগুলো প্রবন্ধ, তিনি সফল প্রাবন্ধিক বলা চলে। তিনি উপন্যাসও লিখেছেন কয়েকটি, সংখ্যাদি খুব একটা বেশি নয়। রম্য রচনায় তার নাম তো একদম প্রথম সারিতে আসে রম্য রচনাকারদের মধ্যে। আর সেই সঙ্গে বিখ্যাত হিসাবে তার ভ্রমণ কাহিনীর কথাও বলা যায়। শুরুতে আমরা তার ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করব। এগুলো সাহিত্যের ইতিহাসে আপনারা পড়বেন, আমি জাস্ট একটু টাচ করে যাচ্ছি। ভ্রমণ কাহিনী সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত, একটু আগেই আমরা নাম বললাম দেশে বিদেশে। এই দেশে বিদেশে তো দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, গ্রন্থাকারে প্রকাশিত হয় 1949। এটা ছাড়াও তার অন্যতম বিখ্যাত রচনা জলে ডাঙায়। এই জলে ডাঙায়, এটা স্বাধীনতার পরে 1957, এটাও স্বাধীনতার পরেই প্রকাশ পাচ্ছে, 1957 খ্রিস্টাব্দে জলে ডাঙায় প্রকাশ পাচ্ছে। এছাড়া ভবঘুরে ও অন্যান্য, এটা প্রকাশ পাচ্ছে 1962-তে। মুসাফির প্রকাশ পাচ্ছে 1966-তে। মূলত এইগুলোই হচ্ছে তার বিভিন্ন ভ্রমণ যে সাহিত্য, সেই ভ্রমণ সাহিত্য রয়েছে আর কি। এই মুসাফিরে তিনি ইংল্যান্ড ভ্রমণের কথা বলেছেন। বিভিন্নভাবে তার যে দেশ বিদেশে তার যে ভ্রমণ, সেই ভ্রমণগুলো তার সাহিত্যের মধ্যে অবশ্যই রয়েছে। সৈয়দ মুজতবা আলীর রচনা সম্ভারের মধ্যে রম্য রচনার উল্লেখ না করলে চলেই না। রম্য রচনাকার হিসাবে সৈয়দ মুজতবা আলীর নাম প্রসিদ্ধ। রম্য রচনা মূলত রম্য রচনার ক্ষেত্রে প্রথমেই যেটার নাম করতে হয় সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র এই গ্রন্থটির 2টি খণ্ড আছে। এটা 1952 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। এই পঞ্চতন্ত্র 1952-তে এটা প্রকাশিত হচ্ছে। এছাড়াও পঞ্চতন্ত্র তো রয়েছেই, এছাড়াও চাচা কাহিনী তার বিখ্যাত রচনা। চাচা কাহিনী, যেটা 1955-তে প্রকাশ হচ্ছে। ময়ূরকণ্ঠী 1957-তে প্রকাশ হচ্ছে। ধূপছায়া 1958-তে প্রকাশ হচ্ছে। তার শ্রেষ্ঠ রম্য রচনা বলে একটি সংকলন আছে, সেটাও
এই 1962-তে প্রকাশ হচ্ছে। দুহারা বলে একটি গ্রন্থ, সেটা 1966-তে প্রকাশ হচ্ছে। এছাড়াও ভবঘুরে, রাজা উজির, পছন্দসই, এইরকম বিভিন্ন, ভবঘুরে, রাজা উজির, পছন্দসই, এইরকম বিবিধ তার রম্য রচনা রয়েছে, একাধিক তার রম্য রচনা রয়েছে। রম্য রচনার মধ্যে তিনি বিশেষত রম্য রচনাকার হিসাবে বাংলা সাহিত্যের একজন স্মরণীয় ব্যক্তি বলা চলে আর কি। সৈয়দ মুজতবা আলী ছোট গল্প রচনা করেছেন। তার ছোট গল্পগুলো স্কুল কলেজের সিলেবাসে অনেক সময় পাঠ্য হিসাবেও রয়েছে তার যে ছোট গল্প। তার কয়েকটি ছোট গল্পের নাম যদি আমরা দেখি, বিশেষত ছোট গল্পের মধ্যে টুনি মেম খুব জনপ্রিয়, যেটা 1964-তে ছোট গল্প সংকলনটা প্রকাশিত হয়। দ্বন্দ্বমধুর, এছাড়াও তার শ্রেষ্ঠ গল্প রয়েছে। উপন্যাস রচনার মধ্যে তিনি সংখ্যার দিকে খুব বেশি উপন্যাস রচনা করেননি। তার উপন্যাসের মধ্যে বিখ্যাত হচ্ছে শবনম, যেটা 1960 প্রকাশিত হচ্ছে। শহরইয়ার 1969-এ প্রকাশিত হচ্ছে। অবিশ্বাস্য, এটা মিস করে গেছি, অবিশ্বাস্য তার প্রথম উপন্যাস। অবিশ্বাস্য 1955 খ্রিস্টাব্দে প্রকাশ হচ্ছে। তুলনাহীনা, তুলনাহীনাকে অনেকে উপন্যাস বলে, আবার রম্য রচনার মধ্যেও অনেকে ইনক্লুড করে আর কি। এরকম বিবিধ তার রচনা রয়েছে। তার প্রবন্ধর গ্রন্থগুলোর মধ্যে অন্যতম বহু বিচিত্রা, চতুরঙ্গ, বড় বাবু, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার দুটি স্মৃতি কাহিনী রয়েছে মূলত। একটি খুব জনপ্রিয় গুরুদেব ও শান্তিনিকেতন, গুরুদেব ও শান্তিনিকেতন, এইটি তার একটি স্মৃতিকথামূলক রচনা। অনেকে প্রবন্ধের তালিকায়ও এটাতে রাখে। এটা মূলত স্মৃতিকথা, যেটা খুব বিখ্যাত, গুরুদেব ও শান্তিনিকেতন। এছাড়াও রয়েছে কত না অশ্রু জল বলে একটি স্মৃতি কাহিনী। এইভাবে সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি পারদর্শিতা দেখিয়েছেন। তার রচনার বিবিধ বিস্তার রয়েছে, শুধু একটা দিকেই নয়। কাব্য বা কবিতার দিক বাদ দিলে বাদবাকি একাধিক বিষয় তার লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এবারে আমাদের যে পাঠ্য, আমাদের তো সাহিত্যের ইতিহাসের যে অংশটুকু রয়েছে বা তার কবি পরিচিতি বা লেখক পরিচিতি একটু আধটু আমাদের জানতে হবে। এর পাশাপাশি আমাদের মূল যে প্রশ্নটা আসবে সেটা আমাদের টেক্সট থেকে আসবে। নব নব সৃষ্টি, এটি একটি সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আমরা একটু আগে নামটা লিখেছিলাম, চতুরঙ্গ। চতুরঙ্গ নামক একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যে প্রবন্ধ গ্রন্থের অষ্টম প্রবন্ধ, অষ্টম সংখ্যক, 8 সংখ্যক প্রবন্ধ আমাদের পাঠ্য প্রবন্ধটি। অষ্টম, অর্থাৎ চতুরঙ্গ যে প্রবন্ধ গ্রন্থ আছে, সেই চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অষ্টম প্রবন্ধ আমাদের পাঠ্য। কিন্তু এই নবনবর সৃষ্টি, এই নামকরণটা সৈয়দ মুজতবা আলী করেননি। এই নামকরণটা করেছেন এই বইটা যারা লিখেছেন, অর্থাৎ সবটাই মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, আমরা পর্ষদ বলতে পারি। এই নবনব সৃষ্টির নামটাই সৈয়দ মুজতবা আলী দেওয়া নয়। এই নামটা মূলত এই পর্ষদ কর্তারা যারা বইটা নির্বাচন করেছেন তাদের নামটা দেওয়া। তাহলে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের যে অষ্টম প্রবন্ধ, তার নাম কি? তার নাম মামদোর পুনর্জন্ম। মামদোর পুনর্জন্ম। এই মামদোর পুনর্জন্ম, এই নামটা সৈয়দ মুজতবা আলীর দেওয়া।
তিনি চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অষ্টম যে প্রবন্ধ সেটার নাম মামদর পুনর্জন্ম। তাহলে পর্ষদকর্তারা হঠাৎ করে চেঞ্জ করলেন কেন? চেঞ্জ করার কারণ এই নব নব সৃষ্টি আদেও মামদর পুনর্জন্মের ডিটো কপি নয়। অর্থাৎ অ্যাজ ইট ইজ সৈয়দ মুজতবা আলী যেমন লিখেছিলেন সেইটাকে অ্যাজ ইট ইজ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। মূল প্রবন্ধটা অনেকটা বড়, সেই প্রবন্ধ থেকে বাদছাপ দিয়ে যাকে বলে সম্পাদিত, ভদ্র ভাষায় বলতে গেলে আমরা বলবো সম্পাদিত, মামদর পুনর্জন্মের সম্পাদিত অংশ, মানে কিছুটা অংশ বাদ গেছে, বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নবম শ্রেণী যে পরীক্ষার্থী তাদের তারা যাতে পড়তে পারে সেরকম একটা ভাবনা থেকে একটু ছোট করে দেওয়া হয়েছে এবং অংশবিশেষ বাদ দেওয়া হয়েছে। সেই কারণে পর্ষদকর্তারা ভেবেছেন এর নামটা একটু নিজের মতো, এইখানে যেহেতু পুরোটা দেওয়া নেই তাই এই নামটা হয়তো খাপ খাচ্ছে না, সেই কারণে তারা তাদের মতো নতুন একটা নামকরণ করেছেন নব নব সৃষ্টি। এর উৎস চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অষ্টম প্রবন্ধ, প্রবন্ধটির নাম মামদর পুনর্জন্ম। এই মামদর পুনর্জন্মের সম্পাদিত অংশ, সম্পাদিত এবং সংক্ষেপিত, পুরোটা নেই, একদম শেষে লেখা আছে বইটা, আমাদের যে পাঠ্য বইতে সংক্ষেপিত, একে তো ছোট করা হয়েছে, ও সম্পাদিত মানে কিছুটা অংশ বাদছাড় দেওয়া হয়েছে, দিয়ে আমাদের একটা পাঠ্য করা হয়েছে, এই কারণে নামটাই পরিবর্তন করা হয়েছে। এটা হচ্ছে এর উৎস। আশা করি উৎস সম্পর্কে আমাদের কোনো আর বিতর্ক নেই আর কি। এই যে চতুরঙ্গ, এই চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটা ইংরেজি 1960 সালটা আমি লিখিনি, ইংরেজি 1960 1960 এই খ্রিস্টাব্দে কি হয় গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1960 খ্রিস্টাব্দে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ, সেই প্রবন্ধ গ্রন্থের এটা সম্পাদিত অংশ আমাদের পাঠ্য। বাংলা সাল হচ্ছে 1367 বঙ্গাব্দ। এইটা হচ্ছে আমাদের পাঠ্য। এই পাঠ্যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছেন সৈয়দ মুজতবা আলী? মূলত যদি আমরা দেখি আমাদের এসএসসি পড়ার সূত্রে বা যে কোনো ক্ষেত্রে ব্যাকরণ পড়া শুরুর ক্ষেত্রে আমরা একটা টপিক পড়ি, সেই টপিকটার নাম হচ্ছে শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার এই টপিকটা পড়ি। এই যে পাঠ্য প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটার যে বিষয়বস্তু সেটাও কিন্তু এই শব্দ ভাণ্ডার, বিভিন্ন ভাষার শব্দ ভাণ্ডার, কে স্বয়ংসম্পূর্ণ কে স্বয়ংসম্পূর্ণ নয়, এই রকম বিভিন্নভাবে লেখক তার বক্তব্য প্রকাশ করেছেন। সেই প্রকাশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করা হয়েছে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল, কোনোটা আত্মনির্ভরশীল নয়, কেন নয়, সেই ধরনের কথা, বিভিন্ন ভাষার কথা বলা হয়েছে। মোট কথা শব্দভাণ্ডার যেটা, সেই শব্দভাণ্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই প্রবন্ধের শুরুতে একটা ছবি আছে, বলাই বাহুল্য এই ছবিটা কোনো মতেই সৈয়দ মুজতবা আলীর মূল বইতে নেই, এটা এই পর্ষদ যারা রচয়িতা সম্ভবত এটার ছবিগুলো ম্যাক্সিমাম বইয়ের প্রচ্ছদে ছবি আঁকেন যুধাজিৎ বলে এক ভদ্রলোক, এটা কার বইতে দেওয়া আছে কিনা খেয়াল নেই, দেখতে হবে এটা আর কি। এই ছবিটা যদি দেখা যায়, এই ছবিতে কতগুলো ভাষার নাম উল্লেখ আছে, ছবিটা যদি ভালো করে খুঁটিয়ে আমরা দেখি এবং সেই ভাষাগুলো যদি গুনি তাহলে দেখব আমরা সেখানে 8টি ভাষার নাম উল্লেখ আছে। 8টি ভাষার নাম উল্লেখ আছে যেগুলো এই প্রবন্ধে, এই ভাষাগুলোর মধ্যেও বেশ কয়েকটা ম্যাক্সিমাম ভাষারই নাম কিন্তু উল্লেখ আছে। ছবিতেও 8টা ভাষা আছে। ওই 8টা ভাষা একটু সংখ্যা হিসেবে আমাদের এসএসসি তো একটু অন্যরকমভাবেও ভাবতে হবে, সব রকমভাবে যেখানে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলোকে আমাদের ব্যাগের মধ্যে সংগ্রহ করে রাখতে হবে। এইখানে আমরা যদি দেখি ছবিটা ভালো করে, এক ঝটকায় দেখলে হয়তো খেয়াল করব না, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে দেখব এখানে পর্তুগিজ, গ্রিক, সংস্কৃত, হিব্রু, আবেস্তা, আরবি, ফার্সি, ফরাসি এবং 8টা ভাষার নাম উল্লেখ রয়েছে। এই প্রবন্ধে তিনি বিভিন্নভাবে তার যে বক্তব্য সেই বক্তব্যটাকে তুলে ধরেছেন। একদম শুরুতেই কোনো রকম ভনিতা না করেই, একদম শুরুতেই কোনো রকম ভনিতা না করেই
তিনি বলতে চেয়েছেন যে প্রাচীন যুগের বেশিরভাগ ভাষায় অনেক সময়ই আত্মনির্ভরশীল, এই কথাটা বলতে চেয়েছেন। এবং এই আত্মনির্ভরশীলতার প্রসঙ্গে তিনি শুরুতেই যে ভাষার কথা বলেছেন সেটা সংস্কৃত। তিনি স্পষ্টভাবে একদম শুরুই হচ্ছে বাক্যটা, এই বাক্যটা দিয়ে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। এটা কনক্লুশন, একেবারে স্থির সিদ্ধান্ত, কোনো রকম ভাষা ভাষা নেই। এবং তার কারণও তিনি ব্যাখ্যা করছেন যে কোনো নতুন চিন্তা বা অনুভূতি অথবা নবীন শব্দ যদি প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত ভাষা অন্য কোনো শব্দভাণ্ডারের বা অন্য কোনো ভাষার শব্দভাণ্ডারের দ্বারস্থ হবে না। সে নিজেই তার যে ধাতুরূপ আছে সেই ধাতুরূপকে এদিক ওদিক করে নতুন শব্দ সৃষ্টি করতে পারেন। এবং তিনি এটাও জানাচ্ছেন যে এর মানে এই নয় যে কোনো দিন কোনো বিদেশি শব্দ সংস্কৃত গ্রহণ করেননি। সেই সংস্কৃত গ্রহণ করার অন্য ভাষা থেকে যে পরিমাণ সংস্কৃত ভাষা শব্দ গ্রহণ করেছেন তার সংখ্যা খুব নগণ্য। এই নগণ্যকে তিনি ধরছেন না, এই নগণ্যটাকে তিনি উপেক্ষা করছেন, কারণ এই নগণ্য দিয়ে একটা ভাষা আত্মনির্ভরশীল কি না আত্মনির্ভরশীল নয় সেটা ঠিক বোঝানো যায় না। এবং তিনি আর একটা কথা তার এই একদম স্থির সিদ্ধান্তের মতো শোনায় আমাদের কাছে, যে প্রাচীন যুগে সব ভাষাই এরকম ছিল। আত্মনির্ভরশীল যে ভাষা সেইগুলোর কথা কয়েকটার নাম বলা আছে। সংস্কৃততে তিনি বলেছেন আত্মনির্ভরশীল। সংস্কৃত ছাড়াও তিনি উল্লেখ করেছেন হিব্রু, গ্রিক, আবেস্তা এবং শেষে আরবির কথা উল্লেখ করেছেন। তাহলে আত্মনির্ভরশীল কোন কোন ভাষাকে বলেছেন? সংস্কৃতকে বলেছেন, হিব্রুকে বলেছেন, গ্রিককে বলেছেন, আবেস্তাকে বলেছেন এবং আরবিকে বলেছেন। তাহলে কাউন্ট করলে আমাদের দাঁড়াবে 5টি ভাষা। এই 5টি ভাষাকে তিনি আত্মনির্ভরশীল বলেছেন: সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। এর মধ্যে হিব্রু হচ্ছে ইসরায়েলের সরকারি ভাষা, হচ্ছে হিব্রু। ইসরায়েলের সরকারি ভাষা হিব্রু এবং ইরানে আবেস্তা হচ্ছে ইরানে ব্যবহৃত ভাষা। এই যে উল্লেখটা করেছে সেই উল্লেখ তিনি করেছেন। এবং এই যে একটা ভাষা আত্মনির্ভরশীল হবে কি হবে না, এর তো একটা মানদণ্ড প্রয়োজন। সেই মানদণ্ডটা বলতে তিনি এটাকেই বুঝিয়েছেন যে একটা ভাষা অন্য ভাষা থেকে কোনো শব্দ গ্রহণ, কত শব্দ গ্রহণ করছে তার উপর নির্ভর করে। হিব্রু আমরা একটু আগেই বললাম যে ইসরায়েলের ভাষা, ওটা ইহুদি জাতি, তাদের মাতৃভাষা আর কি। এবং ইসরায়েলের এখন বর্তমানে সরকারি ভাষা রয়েছে। বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট দুটো ভাগ রয়েছে, তার মধ্যে ওল্ড টেস্টামেন্টে আমরা এই হিব্রু ভাষার প্রয়োগ দেখতে পাই। আর গ্রিক আমরা জানি, গ্রিসের অধিবাসীদের গ্রিক বলে, আবার গ্রিক একটা ভাষার নামও আর কি। গ্রিসের মানুষজন এই গ্রিক ভাষাতেই কথা বলে। পৃথিবীর যে 4টি মহাকাব্য রয়েছে সেই মহাকাব্যের মধ্যে 2টি সংস্কৃত ভাষায় লেখা এবং 2টি গ্রিক ভাষায় লেখা। ইলিয়াড আর ওডিসি এই গ্রিক ভাষাতেই লেখা রয়েছে। আর আবেস্তা আমরা ইরানের ভাষা আমরা জানি। এই আবেস্তা যে জরাথুস্ট্র রয়েছে, জরাথুস্ট্র তার যে মতবাদ, সেই মতবাদ বা তার ধর্মগ্রন্থে যে প্রাচীন ভাষা, সেই প্রাচীন ভাষা এইটাতে লেখা আর কি। তাহলে এই 5টি ভাষাকেই তিনি আত্মনির্ভরশীল বলছেন। এবং কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় সেটা বলতে গিয়েই প্রথমেই তিনি যে 2টি ভাষার কথা বলেছেন সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা। এই দুটো ভাষা কোনো মতেই তার কাছে আত্মনির্ভরশীল নয়। এর কারণ হচ্ছে এই একই কারণ, যে কারণে ওরা আত্মনির্ভরশীল সেই কারণে এরা আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ অন্য ভাষা থেকে যথেচ্ছভাবে শব্দ গ্রহণ করেছে। আমাদের যে বাংলা ভাষা আমরা শব্দভাণ্ডার পড়তে গিয়ে দেখি যে বাংলার ভাষায় বাংলার সংখ্যাই কম, বাদ বাকি সব এক গাদা আমাদের শব্দভাণ্ডার মুখস্থ করতে হয়। শব্দভাণ্ডার মানে অন্য ভাষা থেকে নিয়েছে প্রচুর শব্দ, আরবি, ফার্সি আমাদের মনে রাখতে হয়। তাছাড়াও তো ইংরেজি, পর্তুগিজ, কত ভাষা আমাদের মনে রাখতে হয়। তাহলে এই রকম বিভিন্নভাবে তিনি বলতে চাইছেন বাংলা ভাষা এইরকম একটা সময় আরবি, ফার্সি থেকে প্রচুর নিয়েছে, পরবর্তীকালে ইংরেজি থেকে নিয়েই যাচ্ছে আর কি, এরকম ব্যাপার। তিনি তার যুক্তিবান আরও তার যে বক্তব্য আরও তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন বলে যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর।
নিয়েছি এবং এখন সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম এই যে মূলত আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য বাংলা শব্দের প্রয়োগ না করে বাংলা শব্দ দিয়ে চেষ্টা না করে আমরা যখন যথেচ্ছভাবে যে গ্রহণ করছি অন্য ভাষা থেকে এই জায়গাটাই সৈয়দ মুজতবা আলীর মূল আপত্তির কারণ। প্রয়োজন হলে কিছু শব্দ থাকলেই যে সেটা আত্মনির্ভরশীল ভাষা নয় এই রকম নয়, কিন্তু আমরা প্রতিনিয়ত বিদেশি ভাষা থেকে আমরা শব্দ গ্রহণ করছি এবং তা নিয়ে আমাদের কোনো হেলদোল নেই আর কি। এবং তিনি যুক্তি দেখাচ্ছেন যে পৃথিবীতে কোনো ভাষা যদি চেষ্টা করে, সেই পৃথিবীতে কোনো কাজই তো অসম্ভব নয়, তাই যদি কোনোভাবে চেষ্টা করা হয় যে বাংলা ভাষা থেকে অন্য শব্দগুলোকে তাড়ানোর চেষ্টা করা হয় তাহলে হয়তো সফল হলেও হওয়া যেতে পারে। এই হিসাবে তিনি হিন্দির কথা উল্লেখ করেছেন। দেখা যাচ্ছে হিন্দি ভাষীর সাহিত্যিকরা হিন্দি থেকে আরবি ফার্সি যেগুলো রয়েছে বা ইংরেজি শব্দ রয়েছে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটা হয়তো একদিনে দেখা যাবে না, 2 বছরে 5 বছরে যাওয়া যাবে না, সেই চেষ্টা চলতে চলতে দেখা যাবে একটা দীর্ঘ সময় পর সেটা পরিবর্তন হচ্ছে। এই কথা বলতে গিয়ে তিনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ এনেছেন যে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে আবরু, ইজ্জত, ইমান এই ধরনের শব্দগুলোকে তিনি ব্যবহার করেছেন, বা নজরুল ইসলামের কথা বলেছেন, ইনকলাব, শহীদ, এই সমস্ত শব্দ একদম খুঁটিনাটি আমাদের তথ্য মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এখান থেকে আমাদের তথ্য আসতে পারে। এর মধ্যে এই যে আবরু, ইজ্জত এই যে শব্দগুলো রয়েছে, ইজ্জত আরবি শব্দ, আবরু এটা ফার্সি শব্দ রয়েছে আর কি। এই যে শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে কোনটা রবীন্দ্রনাথ বলছেন, কোনটা নজরুল ইসলাম ইনকলাবের কথা, যে ফার্সি শব্দ ইনকলাব কথাটার কথা বলছেন, শহীদ শব্দটা আরবি শব্দ মানে আরবি ফার্সি। মোট কথা রবীন্দ্রনাথ যে শব্দগুলো প্রয়োগ করেছেন সেগুলো আরবি ফার্সির যথেচ্ছ ব্যবহার, অন্যদিকে নজরুল ইসলাম তিনিও আরবি ফার্সি যথেষ্ট ব্যবহার করছেন। তারপরে বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনেছেন যে বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, বেনামিতে লেখা অসাধু রচনায়। আমরা জানি বিদ্যাসাগরের লেখা বিভিন্ন ব্যঙ্গমূলক রচনা আছে বা কারোর সমাজ সমস্যামূলক যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধে তিনি নিজের নামে না করে ছদ্মনামে তিনি ব্যবহার করেছেন। সেই ছদ্মনাম ব্যবহার করার সময় কিন্তু তিনি দেখা যাচ্ছে ব্যবহার করেছেন আরবি ফার্সি। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, মনে রাখতে হবে কাকে বলা হয়েছে, এখানে হরপ্রসাদ শাস্ত্রীকে বলা হচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রী তিনি তাকে অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত এত বিশেষণ ব্যবহার করেছেন, অতিশয় ব্রাহ্মণ পণ্ডিত এইরকম বড় সড়ো বিশেষণ ব্যবহার করেছেন। সেই হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি বলেছিলেন যে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি, অর্থাৎ আরবি ফার্সি শব্দ ব্যবহার না করলে চলবে না, ব্যবহার করতেই হবে এটা আর কি। আলাল আর হুতমের প্রসঙ্গে এসছে। আলাল আমরা জানি, আলাল বিখ্যাত রচনা আলালের ঘরের দুলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লক্ষণাকন্ত যে রচনাগুলো আছে তার মধ্যে আলালের ঘরের দুলাল আর হুতম প্যাঁচার নকশা এই দুটো নাম আসে, যদিও এগুলো নকশাজাতীয় রচনা আর কি, কিন্তু এগুলোর মধ্যে উপন্যাসের লক্ষণ আছে। এবং এই যে একটি রচয়িতা প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ছদ্মনাম যার ছিল টেকচাঁদ ঠাকুর, আর একটা রচয়িতা কালীপ্রসন্ন সিংহ, হুতম প্যাঁচার নকশা। তাহলে এই দুজনের প্রসঙ্গ উল্লেখ করছেন। উল্লেখ করার পর হঠাৎ করে তিনি আবার ওই যে একটু আগে বলছিলেন যে হিন্দি সাহিত্যিকরা চেষ্টা করছেন তাদের যে ভাষা সেই ভাষাতে আস্তে আস্তে হিন্দি শব্দের প্রয়োগ বেশি ঘটিয়ে অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেগুলোর যাতে বার করে দেওয়া, বিশেষত আরবি ফার্সি শব্দগুলোকে বা হিন্দি ভাষা থেকে বার করে দেওয়া যায় সেই চেষ্টা করেছেন। সেই প্রসঙ্গ বলতে গিয়ে পরে তিনি মুন্সী প্রেমচন্দ্রের কথা বলছেন, যাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় এবং তিনি এই উপাধি ব্যবহার করছেন হিন্দির বঙ্কিম। স্বয়ং প্রেমচন্দ হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। আর একটা কথা তিনি বলতে চাইবেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, অর্থাৎ কে কেমন বিষয় নিয়ে রচনা লিখছে সেই ক্ষেত্রে তার ভাষাটা অনেকটা নির্ভর করে। অর্থাৎ যে বিষয়গুলো গুরুগম্ভীর হবে সেখানে সেই জাতীয় ভাষা হবে, যেখানে হালকা চালে লেখা হবে সেই হালকা চালের বিষয়টা হালকা চালে লেখা হবে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন সংকর দর্শনের আলোচনায় যে ভাষা সেটা সংস্কৃত শব্দবাহুল হবে।
শঙ্কর, যিনি শঙ্করাচার্য নামে পরিচিত, বেদান্তকে যিনি ভাষ্যরূপ দেন, ভারতীয় দর্শনের একটি বিশেষ শাখা এই বেদান্ত ভাষ্য, সেটা শঙ্কর তিনি দিয়েছিলেন আর কি। তাহলে এই যে সেই ভাষার রকম এইরকম তাত্ত্বিক বিষয় বলতে গেলে অবশ্যই সেটা সংস্কৃত শব্দবহুল বলতে হবে, না হলে সেই যে ওজস্বিতা বা সেই গাম্ভীর্য কোথাও গিয়ে খর্ব হয়ে যাবে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হতে বাধ্য, অর্থাৎ যেখানে মানে যে বলছেন যেখানে গুরুগম্ভীর বিষয় নয়, হালকা চালে আড্ডা জাতীয় রচনা, সেইখানে গিয়ে হুতম যে ভাষা ব্যবহার করেছেন সেই জাতীয় ভাষা ব্যবহার হবে। এই প্রসঙ্গে তিনি একটি পত্রিকার নাম করেছেন, সেটা হচ্ছে বসুমতী। এই পাঠ্যে একটি পত্রিকার নাম আছে বসুমতী। এই বসুমতী পত্রিকা জ্ঞানেন্দ্র কৃষ্ণ নাগ এবং ব্যোমকেশ মুস্তাফি এদের প্রচেষ্টায়, জ্ঞানেন্দ্র কৃষ্ণ নাগ এবং ব্যোমকেশ মুস্তাফি এদের প্রচেষ্টায় এই পত্রিকাটা প্রকাশিত হয়। শুরুতে এই পত্রিকাটা ছিল সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকার যে প্রথম সম্পাদক ছিলেন তিনি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। শুরু হয় সাপ্তাহিক হিসাবে, পরবর্তীকালে এই সাপ্তাহিক পত্রিকাটা দৈনিক হয়ে যায়। 1914 খ্রিস্টাব্দে এটা দৈনিক হয়। দীর্ঘ সময় চলেছিল এই সাহিত্য পত্রিকা, 1881 থেকে 2003, দীর্ঘ এই মাত্র কয়েক বছর, 20 বছর আগে বন্ধ হয়ে, 23 বছর আগে বন্ধ হয়েছে। 1881 থেকে 2003 দীর্ঘ সময় ধরে এই বসুমতী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এইখানে বলা হচ্ছে যে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। অর্থাৎ বসুমতী দেখবেন একটা যে কোনো পত্রিকায় একটা কলাম থাকে যেটা সম্পাদকীয়, সেই ভাষা অনেক সময় গুরুগম্ভীর থাকে, কিন্তু আরও তো অনেক তথ্য বা খবর পরিবেশন হয়, সেখানে সবার ভাষা ওই সম্পাদকীয় ভাষার মতো হয় না। এইটাই ঠিক বলতে চাইছেন, মূল যে সম্পাদকীয় বসুমতীর, তার ভাষা কিন্তু সেই রকম একটা স্ট্যান্ডার্ড ওজস্বী ভাষা, কিন্তু ওতে যে প্রবন্ধগুলো ছাপা হচ্ছে সেই প্রবন্ধের সবার ভাষা কিন্তু খুব ভালো মানে একদম ওই রকম সংস্কৃতর মতো ভাবগম্ভীর এই রকম নয়। সেখানে বিভিন্ন সমালোচনামূলক লেখা, বিভিন্ন হাস্যরসাত্মক রচনা সেগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলোর ভাষা কিন্তু সম্পাদকীয় ভাষার সঙ্গে মেলালে চলবে না, এটা বলতে চেষ্টা করছেন আর কি। তাহলে এরপরে তিনি ব্যাখ্যা করতে চাইবেন যে বাংলায় যে বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আমরা দেখেছি আমাদের যে শব্দভাণ্ডার পড়তে গেলেও আমরা বেশি যেটা পড়তে হয় আমাদের আরবি, ফার্সি আর ইংরেজি ভাষা খুব একটা বইয়ে না দেওয়া থাকলেও ইংরেজি ভাষা বিস্তর ঢুকেছে। সংস্কৃত, তিনি বলছেন যে সংস্কৃত অবশ্যই বিদেশি নয়, দেশীয় ভাষা, তাই আর তাকে বিদেশি শব্দের মধ্যে হচ্ছে না। এবং কিছু এই পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ, চীনা এই জাতীয় কিছু শব্দ আছে, কিন্তু সেগুলো খুব কম। এই রকম সংখ্যা যদি ইংরেজি, ফার্সি আর আরবি হতো, তাহলে বাংলা ভাষাকেও সৈয়দ মুজতবা আলী আত্মনির্ভরশীল বলে দিতেন, কারণ ওইগুলো আমরা দেখেছি 2-4টি করে উদাহরণ থাকে, খুব অল্প আর কি। তিনি এটা এর সঙ্গে বলতে চেয়েছেন যে বলেছেন এটা সম্পর্কে যে ভাষাতেই চর্চা করি না কেন আমরা, সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবে, এটাই স্বাভাবিক আর কি। একটা সময় দীর্ঘ সময় ধরে সংস্কৃত ভাষার চর্চা ছিল, তাই বাংলায় সংস্কৃত ভাষা ঢুকেছে। এবং তিনি এটা বলতে চাইছেন এই সংস্কৃত চর্চা যতদিন না উঠে যাচ্ছে ততদিন কিন্তু দেখা যাচ্ছে সংস্কৃত শব্দ ঢুকতেই পারে। ইংরেজির ক্ষেত্রেও দীর্ঘ সময় ধরে ইংরেজদের প্রধানত ছিল, ইংরেজি ভাষার প্রতি বাঙালি তথা ভারতবাসীর একটা আগ্রহ ছিল। এবং আমাদের বিভিন্ন বিষয়ের যে বইগুলো রয়েছে, বাংলা বাদ দিয়ে অনেক বিষয়ের যে বই রয়েছে, বিশেষত সায়েন্সের বিভিন্ন বইগুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা দেখি বাংলা শব্দের অপ্রতুলতা রয়েছে, বাংলা বই পাওয়াই যায় না তাদের সম্পর্কে। সেগুলো খুঁজতে গেলে তো আমাদের ইংরেজির পড়তেই হয়। ডাক্তারি লাইনের বিভিন্ন বই বা মেডিকেল লাইনের বিভিন্ন বই বা ইঞ্জিনিয়ারিং লাইনের বিভিন্ন বই, সেগুলো তো সব ইংরেজি ভাষাতেই। তাহলে সেখানে ইংরেজি চর্চা পুরোপুরি বাদ দেওয়া অসম্ভব। এবং সেই ক্ষেত্রে তিনি এবার আরবি ফার্সির প্রসঙ্গ বলছেন। এটাও আরবি ফার্সি দীর্ঘ সময় ধরে
বাংলা ভাষায় ঢুকেছে ঠিকই, যেহেতু আর সেই রাজত্বকাল নেই, তাই বাংলায় আর নতুন করে আরবি ভাষী ঢুকবে না, এই আরবি ভাষী ঢোকার সম্ভাবনা একদম কম আর কি। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে যেগুলো ঢুকে গেছে সেইগুলোই বহুদিন চালু থাকবে, সেগুলো কোনোভাবেই আর বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়, যে দীর্ঘদিন ধরে চালু থাকবে এবং সেটা আমরা ব্যবহার করতে থাকবো, এটাই তিনি বলতে চাইবেন আর কি, যে সেটা আমরা ব্যবহার করতে থাকবো। এরপরে তিনি বলেছেন যে কোনো নতুন লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলা চণ্ডী, চণ্ডী থেকে হুতম পর্যন্ত, এইখানে চণ্ডী থেকে হুতম, চণ্ডী বলতে চণ্ডী মঙ্গলের প্রসঙ্গ বলা হয়েছে, হুতম বলতে হুতম প্যাঁচার নকশা, আমরা আগেই আলোচনা করেছি। সেই শব্দ, সেখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে হয়তো গবেষণা করবেন এবং আরবি ফার্সি যে ভাষাগুলো সেগুলোতে আবার সেই অক্সিজেন যোগাবে আর কি, সেই ভাষা নিয়ে চর্চা করবেন। আমরা পড়েছি, দেখা যাচ্ছে মঙ্গল কাব্য পড়তে গিয়ে অন্নদামঙ্গল আমাদের হয়তো পাঠ্য ছিল, সেখানে গিয়ে বলা আছে যে তার ভাষা পরিচয় পড়তে গিয়ে আমরা কি পড়েছি, আমরা নোট লিখেছি বা পরীক্ষায় লিখেছি, সেখানে আরবি ফার্সি বা অন্যান্য কোন ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা উল্লেখ করেছি। এই রকমভাবে ভাষাগুলো যেমন একটা গাছকে জল দিলে গাছ বেড়ে ওঠে, তেমনি এই ভাষার শব্দগুলো নতুন করে আমরা বিভিন্ন গবেষণা কার্যে বা সেই বই উদাহরণ দেওয়ার ক্ষেত্রে সেই শব্দগুলো ব্যবহার করার পর সেই শব্দগুলো কিন্তু আবার নতুন করে বেঁচে ওঠে, সেটাকে বলার চেষ্টা করা হয়েছে। এবং এখানে তার কিছু বক্তব্য দেওয়া আছে, সেই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। যেমন উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপর যেটার প্রভাব পড়েছে সেটাও ফার্সি, আরবির নয়। ইরানে আর্য ইরানি ভাষা সেমিতি, এই দুটো ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ, একদম ইনফরমেশান, কিচ্ছু করার নেই, ইনফরমেশানগুলোকে আমরা আমাদের মুখস্থ করতে হবে এক প্রকার, সেটার কথা বলেছে। সেই ভাষার সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু আর কাশ্মীরি সাহিত্যের বিভিন্ন সৃষ্টি হয়েছে। ইকবালের প্রসঙ্গ বলা হয়েছে, উর্দু কবি ইকবালের কথা বলা হয়েছে। তারপর একটি বিখ্যাত তথ্য দেওয়া আছে, এটা ভালো তথ্য দেওয়া আছে, সেটা আসার মতো, যেমন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। অনেক কিছুই সাহিত্য রয়েছে, তার মনে হয়েছে সৈয়দ মুজতবা আলীর মনে হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি, এত কিছু থাকতেও, বিস্তর কিছু থাকতেও তিনি পদাবলী কীর্তনকেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন। এর কারণ হিসাবে তিনি যেটা বলতে চেয়েছেন যে এই সাহিত্যের, অর্থাৎ পদাবলী সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়েই খাঁটি বাঙালি, এটা একদম পুরো খাঁটি বাঙালির রচনা, খাঁটি বাঙালির বিষয়, সেইখানে কোনো সন্দেহ নেই। এখানে কৃষ্ণ আর রাধা খাঁটি বাঙালি সন্তান হিসাবে উঠে এসেছে, সেই কারণে তিনি এটাকে শ্রেষ্ঠ সাহিত্য বলেছেন। এবং তিনি ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়া, আশিক ও পদাবলী শ্রীদা একই রূপে এগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ভাটিয়ালি আমরা জানি লোকসঙ্গীত, নৌকার যারা মাঝিরা রয়েছে তারা যে সুরে যে গান গায় তাকে আমরা ভাটিয়ালি বলি। বাউল আমরা জানি এক ধরনের সাধক সম্প্রদায়, বাতুল থেকে বাউল কথাটা এসছে, বাতুল মানে পাগল। এরা এক ধরনের ভক্তি করে, যে ভক্তিটা ভগবানের সঙ্গে একদম একাত্ম হয়ে যায়, পাগলের মতো তারা সাধনা করে। মুর্শিদিয়া এটাও আধ্যাত্মিক সঙ্গীত আর কি, লোকগীতি। মুসলিম যে ফকির দরবেশ সেই সম্প্রদায়ের মানুষজন এই সঙ্গীতটা গেয়ে থাকেন। তাহলে এই যে সবগুলোর কথা বলা হচ্ছে, এগুলোর আসলের কোনো প্রভেদ নেই, এক ধরনের একাত্ম ভাব রয়েছে, একাত্ম ভাবের প্রসঙ্গ এখানে রয়েছে, এগুলোর তিনি প্রশংসা করে এবং পদাবলী সাহিত্যের সঙ্গে সবগুলোকে এক সারিতে তিনি বসাচ্ছেন। এরপরে তার যে কথা, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এই বিদ্রোহের কথা অবশ্যই সৈয়দ মুজতবা আলী হাতে লাঠিসোঁটা নিয়ে বিদ্রোহ করার কথা এখানে বলছেন না, মূল তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যর সেটাকেই তিনি বলার চেষ্টা করছেন। সেখানে তিনি কী বলতে চাইছেন, যে তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। যা এসছে আর কি, এটা এক ধরনের সমালোচনা করেছেন তিনি, যে চারপাশে যে ভাষায় আসুক না কেন, যা কিছুই আসুক না, সবগুলো গ্রহণ করার একটা টেন্ডেন্সি, এবং সেই টেন্ডেন্সিটা এতটাই তীব্র যে কেউ যদি বলতে চেয়েছে আমাদের যে প্রাচীন বিষয়গুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখা হোক, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, সেটাকে বলেছেন।
এক ধরনের উচ্ছৃঙ্খলতা দেখা গেছে আর কি, এবং সেই কথাটাই তিনি এখানে বলার চেষ্টা করেছেন। ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, অর্থাৎ আমাদের এই টেন্ডেন্সি রয়েছে সব কিছুকে সহজে গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতা এবং তার দাসত্ব করা আর কি। গ্রহণ করাটা অনেক ক্ষেত্রে ক্ষতিকারক নয়, কিন্তু দাসত্ব করাটা মারাত্মক ক্ষতিকারক। হয়তো অনেক ক্ষেত্রেই আমরা এই দাসত্ব করে ফেলেছি, সেই জন্য দীর্ঘ সময় ধরে আমাদের যে শাসকরা এসছে তারা দীর্ঘ সময় ধরে রাজত্ব করে গেছে, দীর্ঘ সময় ধরে শোষণ করে গেছে, আমরা শাসিত হয়েছি, শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এটাই তিনি মূলত বলতে চাইবেন। এখানে টুকরো টুকরো অনেক তথ্য আছে, ইনফরমেশান তো আছে, সেগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং বইতে ভালো করে দাগ দিয়ে সেটা একটু মার্ক করে রাখবেন, যাতে বইটা উল্টালে ওই মার্ক করা দাগগুলো যাতে দেখা যায়। পাঠ্যটা এখানেই শেষ, এইটুকুই পাঠ্যটা রয়েছে আমাদের সংক্ষিপ্ত রূপ। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাইকে শুভরাত্রি জানাই। রেকর্ডিংটা পরে আমি দিয়ে দেবো।